মায়াদ আহমেদ তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র বলে কিছু নাই, এরা সবাই বাংলাদেশ বিরোধী শিবির হিজবুতি। হ্যাঁ, ওই একই কথা সবার। সবাই জনগণ কিন্তু বুঝে গেছে, আমি যেটা মনে করছি আপনি যেটা বললেন, মানুষ কিন্তু বুঝে গেছে। আমরা নেক্সট দেখতে চাইব না সেটা যে খন্দকার ইলিয়াস তারেক জিয়ার ভুল রাজনৈতিক নীতির কারণেই বিএনপি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আবার বিএনপি কে নিয়ে তিনি লিখেছেন। খন্দকার ইলিয়াস ধন্যবাদ। সুমাইয়া দাস পদ্মা সেতু, যমুনা সেতু, 560টি মডেল মসজিদ, ফ্লাইওভার, মেট্রো রেল এগুলো কবে ভাঙা হবে জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, অচিরেই দেখতে পাবেন, অচিরেই। হ্যাঁ, বলেন এই ব্যাপারে। 560টা মডেল মসজিদ, কিন্তু এর মধ্যে মডেল মসজিদ আওয়ামী লীগের আমলে হয়েছে বলে ভাঙতে গেছে, জনগণ পিটিয়েছে, সেই ভিডিওটা আমি দেখলাম। তার মানে মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে। এর আগে হ্যাঁ, তো মাজার ভেঙেছে, আপনারা জানেন নিশ্চয়ই। এখন বাকি আছে জি জি পদ্মা সেতুটা ভাঙা, আর আওয়ামী লীগের আমলে ফ্লাইওভার টাইভার গুলো ভাঙা আর কি, ওগুলো জি বাকি জি। আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক মন্ডলী, আমরা আবার পরবর্তীতে আপনাদের কমেন্টস নিয়ে কথা বলবো। আমরা এবারে মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। এবার আমরা সংক্ষেপে একটু আমাদের বই মেলা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের বই মেলায় আপনি জানেন যে উম, বেশ কিছু ঘটনা ঘটেছে, মারামারির ঘটনা ঘটেছে, স্টল বন্ধ হয়েছে আমরা দেখেছি। ইতিমধ্যে আবার কি স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা হচ্ছে, আবার কি অন্য কোনো বিষয় আছে। আপনার কাছে কি মনে হচ্ছে বই মেলার এই যে লন্ডভন্ড অবস্থা, লটর পটর অবস্থা, এটাকে আপনাকে কি মনে হচ্ছে আপনার? বইমেলাতে আহ এরকম যে হবে, বা এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, যেমন ধরেন একটা স্টল বন্ধ করে দিল, সানজানা মেহরান এবং ভব শতাব্দীর এক কাপলের, তাদের যে সব্যসাচী নামে যে স্টলটা, 128 নম্বর স্টল, সেটা বন্ধ করে দিল কেন? একটা জঙ্গি হুমকি দিয়েছে যে এইখানে তসলিমা নাসরিনের বই আছে, বা এই স্টল বন্ধ করে দিতে হবে। মুসান্না ফাইয়াজ নামে এক জঙ্গি, তার সেই ধমক নিয়ে ভব শতাব্দী এবং সঞ্জনা মেহরান তারা ফেসবুকে পোস্ট দেয়, সেখানে মাদ্রাসার ছেলেপেলেরা এসে আক্রমণ করে। তাদের অনেকেই দাবি করে তারা বৈষম্য বিরোধী রাজনীতির সাথে জড়িত আছে। তাদের সেই হাউকাউয়ের কারণে সেদিন আপনার মেলাটা, ওই স্টলটা বন্ধ করে দেওয়া হয়। এবং সেটা দেখেছি। আশ্চর্যের ব্যাপার হলো, ভব শতাব্দী তার বিরুদ্ধে মামলাও হয়। পুলিশ বলছে যতটুকু অপরাধ ততটুকু মামলা। আমার প্রশ্ন হচ্ছে, ওনার অপরাধটা কি? তসলিমা নাসরিনের ওই বইটা বাংলাদেশে কি নিষিদ্ধ? যদি এমন হতো যে তসলিমা নাসরিনের চুম্বন যে বইটা, যেটা আমি গত বছর মেলা থেকে কিনেছিলাম, আহ সেইটা নিষিদ্ধ ছিল, সেটা বিক্রি করা হয়েছে, আমি বুঝতাম যে বাংলাদেশের আইনে একটা অপরাধ করেছে। তাহলে অপরাধটা কি? অপরাধ হচ্ছে বই বিক্রি করেছে সেই কারণে। এই রেশ যেতে না যেতেই আপনার জানেন যে মেলাতে আপনার সাধারণত যেটা হয়, আমি জানি না আপনি লাস্ট কবে বই মেলাতে গেছেন, আমি তো প্রতি বছরই যেতাম, এই বছর তো আর যেতে পারলাম না। তো বই মেলাতে আপনার বিকাশের স্টল থাকে। বই মেলাতে আপনার বিকাশ ছাড়াও আপনার যে আহ, আমি এর আগে ব্যাংকের বুথ দেখেছি, কফির বুথ দেখেছি, এগুলো থাকে। মানে বই মেলা তো নট অল অ্যাবাউট বুকস। বুকস এর পাশাপাশি ধরেন প্রয়োজনীয় ওই এগুলো থাকে। হুম। যারা স্পন্সর করে, স্পন্সরের প্রতিষ্ঠান, তারপরে আপনার আইসক্রিমের বড়ই থাকে, চায়ের দোকান থাকে, ফুড কর্নার, এগুলো থাকে। ওইরকম ভাবে আপনার নারীদের সচেতনতার জন্য, কারণ এইসব তো একটা উপলক্ষ। আমরা এই ধরনের গ্যাদারিংস গুলোতে তো মেয়েরা আসে। আরবান মেয়েরা যদিও বাংলাদেশের এখন আসলে তো সেই অর্থে হয়তোবা প্রত্যন্ত অঞ্চলে স্যানিটারি ন্যাপকিন, মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারে হয়তোবা এখনো কিছু আপনার প্রতিবন্ধকতা থাকতে পারে, বা পায় না, এরকম থাকতে পারে। কিন্তু অল ওভার দ্য বাংলাদেশে কিন্তু একটা, গত 15 বছরে বাংলাদেশে যে নারী জাগরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এই আমলগুলোতে, সেটা অবিস্মরণীয়। ফলে এই যে নারীদের সুস্থ স্বাস্থ্য, মানে এগুলো তো সুস্বাস্থ্যের একটা ব্যাপার, তাই না? যে স্যানিটারি ন্যাপকিন, এটা নিয়ে সচেতনতা, একটা বুথ ছিল। এটা এই কাঠমোল্লারা এবং যারা এই বৈষম্য বিরোধী যারা আছে, তারা বন্ধ করে দেবে। কেন দেবে? ওই বহুব্রী নাটকে একটা কথা জিজ্ঞেস করেছিল, যে কাদেরকে জিজ্ঞেস করছিল, ওই আপনার সোমান সাহেব, যে হুম কাদের হুম হুম। ভালোবাসা জিনিসটা তোমার কাছে, তোর কাছে কেমন লাগে? তো কাদের অনেক ভেবেচিন্তে মাথা চুলকে টুলকে বলছে, স্যার, ভালোবাসা হইলো একটা লজ্জার বিষয়। হুম, তো এই হচ্ছে এদের ঘটনা, যে স্যানিটারি ন্যাপকিন হলো একটা লজ্জার বিষয়। সেদিন এই এক যে দেখা ছেলে, যাচ্ছে। হ্যাঁ। হুম হুম আম হুম জনতা গ্রুপের এক ছেলে আমাকে বলছে, আমাকে আমজনতা গ্রুপ, আমজনতা একটা পলিটিক্যাল পার্টি হয়েছে, যে আম তারেক নামে একটা ছেলে আছে, হুম সে হুম কালকে হুম হুম। রিপাবলিক বাংলার একটা টকশোতে বলছে এই ধরনের গোপন জিনিস বিক্রি হবে কেন? তো আমি তখন তাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার বোন আছে নাকি, বা আপনার বাসাতে আপনার নারী আছে কিনা, তারা কি ব্যবহার করেন? মানে এগুলো তো ধরেন লুকানোর জিনিস না। না না আর না। আমার কথা হচ্ছে যে, হ্যাঁ, এটাও ঠিক যে আপনি যে আন্ডারওয়্যার পরেন, আপনি কি আন্ডারওয়্যার এরকম ঘুরাইতে ঘুরাইতে রাস্তা দিয়ে যান? ইটস নট লাইক দ্যাট। এমনকি আন্ডারওয়্যারের কথা কেন আমি বলছি, আপনি একটা শার্ট কিনলে, যদি একটা শার্ট কিনেন বা পাঞ্জাবি কিনেন, সেটা কি আপনি এরকম ঘুরাইতে ঘুরাইতে নেন? ইটস নট না লাইক না দ্যাট। না। এই ধরনের ব্যাপার স্যাপার আমরা বলছি যে
নারীদের আচ্ছা, স্বাস্থ্য বইমেলায় ওই স্টলটি এখন আর নেই, বইমেলায় ওই হ্যাঁ, স্টল আর নেই। স্যানিটারি স্যানিটারি ন্যাপকিন ন্যাপকিন স্যানিটারি দিচ্ছে ন্যাপকিন তারা বাংলা ফ্রি একাডেমি। এখানে দিচ্ছে। এটা একটা সচেতনতা বৃদ্ধি। এখন হ্যাঁ, এই সচেতনতা বৃদ্ধির জন্য যাতে নারীরা সুস্থ থাকে, তারা যাতে স্বাস্থ্যের প্রতি সচেতন হয়। কারণ আপনি জানেন যে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। হ্যাঁ, নারীদের এইরকম সংক্রান্ত এই যে আপনার মাসিক পিরিয়ড এই সংক্রান্ত অনেক রোগ জীবাণু, অনেক ধরনের মৃত্যু হয় বাংলাদেশে। ফলে এগুলো সচেতনতার জন্য জরুরি। এবং আমরা যে হয়েছি মায়ের পেট থেকে, মাসিকের সাথে আমাদের পুরোপুরি সম্পর্কিত। মানে আমাদের এই জন্মের পুরো পদ্ধতি যদি কেউ কখনো জানে যে সাইকেল অফ দিস ব্লাড সাইকেল, আমরা এইটার এইভাবেই জন্মেছি আসলে। হাউ উই এটারই অ্যাকচুয়ালি অংশ। বর্ন। হুম, 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 তো এই যে এই জঙ্গিরা, এই মৌলবাদীরা এগুলো জানে না। তাদের এগুলো নিয়ে কোনো পড়ালেখা নাই। তাদের হুম, একটাই কথা, এটা বন্ধ করে দাও, ওইটা বন্ধ করে দাও, সবাইকে ঘরে আটকে রাখো, সবাইকে তুমি পড়ালেখা বন্ধ করে দাও, নারীদেরকে জন্মের পরেই বিয়ে দিয়ে দাও। মানে এই জিনিসগুলো তারা চায়। ৫টা বিয়ে করো, 6টা বিয়ে করো, যত পারো বিয়ে করো, হুম, হুম, যত পারো তুমি ঘরে বন্দি করে রাখো। হ্যাঁ, হুম, টাকনুর উপরে হুম, শার্ট পরো, প্যান্ট পরো, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। যেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ম্যানেজার হিসেবে পাঠিয়েছে। অথচ হুম, হুম। প্রত্যেকটা মানুষ তার স্রষ্টার কাছে পার্সোনালি জবাবদিহি করবে। ওগুলো আলাদা আলোচনা, আমি সেসব আলোচনাতে যাচ্ছি না। আমি নিজে একজন প্র্যাকটিসিং মুসলিম। আমি হয়তোবা খুব ভালো মুসলিম বলা যেতে পারে কিনা, কোনো মানুষই হয়তোবা দাবি করতে পারেন না তিনি ভালো মুসলিম, কারণ একমাত্র আল্লাহ জানবেন যে কে ভালো মুসলিম আর কে খারাপ মুসলিম। কিন্তু আমি ধর্ম পালন করি, আমি আমার নিজের মতো করে ধর্ম পালন করবার চেষ্টা করি। কিন্তু প্রশ্ন এইটা না যে এই যে উগ্রবাদিতা, এই যে একটা মানুষকে বাধ্য করা, একটা মানুষকে আহ, জোর করা, ঠেসে ধরা, এই জিনিসটা, এই যে বসন্ত উৎসব বন্ধ করে দিল, কেন দিল? এই যে আপনার একটা দোকানে আপনার প্রকাশ্যে কন্ডম বিক্রি করা যাবে না, দেখলাম একটা দোকান ফার্মেসি ভাঙচুর করলো। এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র এরা আছে, এরা ভাঙচুর করলো। নিজের কাছে কিছু হলে স্টুডেন্ট পরিচয় দিচ্ছে তারা। আপনি আপনি ভাবতে পারেন যে একটা সুস্থ সমাজ, একটা জন্ম নিরোধক একটা জি- বিষয়, কে কন্ডম ব্যবহার করবে আর কে করবে না, কে ন্যাপকিন ব্যবহার করবে কে ন্যাপকিন ব্যবহার করবে না, কে বসন্ত উৎসব পালন করবে কে করবে না, এইটা এটা ঠিক চাপিয়ে করে দেওয়া দিচ্ছে। জি, 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 এটা ঠিক হচ্ছে না। আপনি যেটা বলেছেন, যেমনটি বলেছেন যে হ্যাঁ, ওই যে ফুল বিক্রি বন্ধ করে যে ফুলের দোকান ভাঙচুর হয়েছে, নাট্যোৎসব বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় স্টেজ শো বা অন্যান্য জায়গায় হুমকি এসছে। চতুর্দিকে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা চলছে। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা চলছে। এটি আসলে কাম্য হতে পারে না বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের যে শান্তি বিরাজমান ছিল এতদিন, সেটি এখন আর নেই। আমরা আরো কিছু পয়েন্টস একটু নিয়ে নেই। ইয়ং বেঙ্গল লিখেছেন নিঝুম ভাই, ইন্ডিয়ান সাংবাদিক তরুণ ঘোষ বলেছেন শেখ হাসিনা মার্চে ফিরবেন, কতটুকু সত্য এবং যুক্তিসঙ্গত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে ইয়ং বেঙ্গল। দেন মুন্না আর জান্নাতুল জয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্রদল মারামারি করেছে। হ্যাঁ, মায়াদ আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র বলে কিছু নাই, এরা সবাই বাংলাদেশ বিরোধী হিজবুতি শিবির। দেন ইয়াং বেঙ্গল নিঝুম ভাই, এটা এসছে। আমরা হ্যাঁ, অনেক প্রশ্ন আমাদের এসছে, আমাদের কয়েক হাজার এখন বন্ধু যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন, অন্যরাও দেখতে সুবিধা হবে। আমরা সেটি বলতে চাই। এবার নিঝুম একটু ভাই একটু আপনাকে বলে একটা। দেওয়া ভালো, জি, আমার যেহেতু ফেসবুকটা এরা রিপোর্ট করে বন্ধ করেছে, জি। যারা মুক্ত বুদ্ধির মুক্ত চর্চা করেন তারা যদি প্রত্যেকেই তাদের ফেসবুকে আমার বা আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করেন, তাহলে তাদেরকে একটা জবাব দেওয়া হবে যে তুমি কয়টা অ্যাকাউন্ট বন্ধ করবে, তুমি কয়টা অ্যাকাউন্ট রিপোর্ট করবে। সুতরাং আপনারা একটু এই শোটা আপনারা শেয়ার করতে পারেন এবং এই তথ্যটা জানিয়ে দিতে পারেন যে উই আর নট অ্যালোন, আমরা একা নই, আমরা সামষ্টিক এই যুদ্ধটা করছি। এটাও যুদ্ধের একটা অংশ। জি, জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব। সেটি হচ্ছে, আমি একটা অনুষ্ঠান দেখেছি, সেটা হচ্ছে তানভীর তারেক শো। আমি একটা অনুষ্ঠান দেখেছি এবং সেখানে তানভীর তারেক শো কোলাহল সম্ভবত। সেখানে আব্দুল তুষার গেস্ট ছিলেন, আরো একজনও ছিলেন। সেখানে তারা কিছু আলোচনা করেছেন, আমার এই চ্যানেল 16 এর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে এই অনুষ্ঠানে আপনি নাকি না, আপনি বলেছেন একবার আব্দুল তুষারের কিছু প্রশ্নের জবাব বা কিছু সমালোচনার জবাব আপনি দিয়েছেন। এখন যেহেতু আবার তানভীর তারেক শোতে বিষয়টি আলোচনা হয়েছে, আমার অনুষ্ঠানে যেহেতু বলেছেন, আমারও একটা দায়িত্ব আপনার আব্দুল তুষার সাম্প্রতিক সময়ে তানভীর তারেক শোতে যে কথাটি বলেছেন, আপনি কোনো জবাব দেবেন কিনা? না দিলেও আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। এ বিষয়ে যদি আপনি কিছু বলতে চান, বলতে পারেন। আর না বললে আমরা মানবাধিকার কমিশনের রিপোর্টে চলে যাব। জি, প্লিজ, আপনি কি বলতে চান না, কিছু? আমি আমি এই বিষয়ে একটু যোগ করতে চাই। সেই ব্যাপারটা হচ্ছে এমন যে প্রথমত আম, তুষারের ব্যাপারটা যেটা আমি বলবো, জি, এই লোকটা একটা, আপনি স্যাডিস্ট শব্দটার সাথে আপনার পরিচয় আছে কিনা জানি না। জি, জি, স্যাডিস্ট, জি, 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 স্যাডিস্ট আছে। স্যাডিস্টের কাজ হচ্ছে, হিটলার স্যাডিস্ট ছিল।
জি। ধরেন আপনি বসে আছেন, আমি আর আপনি গল্প করছি। আমার কোনো কাজ নাই। আমি ধরেন অমুকের কথা বলছি, অমুক খারাপ, তমুক খারাপ। আবার ফাঁকে, হুম, ফাঁকে হুম, আমি বলছি যে আমি অসম্ভব রকমের ভালো, আমি মেধাবী। হুম, 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 শুধু আমি, 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 আমি। এই লোকটিকে আমি খুব ভালো করে চিনি তো তুষারকে। হুম, হুম। ও হচ্ছে একটা খুব সিক কিছু মানুষ থাকে না? অসুস্থ, আচ্ছা। খুবই হুম, অসুস্থ, খুবই ফার্স্ট্রেটেড একটা লোক। ফার্স্ট্রেটেড হওয়ার কারণ আছে। আমি অবশ্য ব্যক্তিগত জীবনগুলোতে যেমন ধরেন আমি একটা বলি, ওয়াইফ ছেড়ে চলে গেছে। ছেলেটাকে নিয়ে একটা লম্বা সময় সাফার করতে হয়েছে। আমি ওই প্রসঙ্গে যাব না আসলে, যাওয়া উচিত হবে না। ওই প্রসঙ্গটা বাদ। দেখুন লোকটা বে মানে উম গ্রামাটিক্যালি যদি আমি বিবেচনা করি আরকি তার জীবন ধারণ হচ্ছে একটা সাইকোপ্যাথ। হ্যাঁ? যেমন ধরেন আমার সাথে তার যখন পরিচয় ছিল, ডিজিএফআই সব ব্লগারদেরকে হত্যা করেছে। এটা হচ্ছে তার কথা। ডিজিএফআই কে হত্যা করেছে, কারা, কারা জড়িত ছিল, দুনিয়ার কাহিনী বলতো। আমি বললাম যে, "আপনি কিভাবে জানেন যে ডিজিএফআই ব্লগারদেরকে হত্যা করেছে?" বলে যে, "ডিজিএফআই হত্যা করেছে জানি। তুমি কি আমার থেকে বেশি জানবা? আমি তো ওদের সাথে ঘুরি। আমি তো ডিজিএফআই এর সাথে কাজ করতাম।" তাই বললাম যে, "আপনি কিভাবে ডিজিএফআই এর সাথে কাজ করতেন ভাই? আপনার সাথে ডিজিএফআই এর কারবারটা কি? আপনি করেন বিতর্ক। আপনার সাথে ডিজিএফআই ডিজিএফআই এর যাই হোক ওই প্রসঙ্গে যাব না।" এই ধরনের আমি বললাম যে, "না, না আপনি যেহেতু একবার বলেছেন যে আপনি ডিজিএফআই এর সাথে আপনার পরিচয় আছে, এই না সেই না। বলেন কিভাবে মেরেছে?" আবার বলছে যে, "না এটাও তুমি বাদ দাও না। অভিজিৎ রায় কি ভালো, ভালো লেখা লিখতো? অভিজিৎ রায় তো এরকম ধর্মকে অবজ্ঞা করে লেখা লিখতো। ওকে আসলে মারাটা ঠিকই আছে।" তো আমি না একদিন খুব অবাক হলাম। একদিকে এই লোক বলছে যে ডিজিএফআই নাকি মেরেছে, আর্মির লোক নাকি মেরেছে। আবার অন্যদিকে অভিজিৎ রায়কে নিয়ে নানান ধরনের গালিগালাজ। আবার আমাকে বলছে যে, "এই যে চ্যাট তোমার সাথে হলো এটা একটু প্লিজ এটা একটু মুছে ফেলো, মুছে ফেলো।" আমি বললাম যে, "ভাই মুছছি।" তো বলছে যে মুছে ফেলো। তো আমি আসলে শেষ পর্যন্ত আ কিছু মনে হয় মুছেছিলাম, কিছু থেকে গেছে। আমার ওই প্রোফাইলটা আসলে এটা আমি আসলে পাবলিক গুলা করব। দেখাবো যে সে কি বলেছে না বলেছে। এটা এক নাম্বার। দেখেন, ও ধরেন ৮০ র দশকে ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে। বয়সে আমার থেকে অনেক বড়। তার বয়স ৬০ এর কাছাকাছি। আপনি একটু চিন্তা করে দেখেন তো যে একটা লাইফলেস ক্রিয়েচার গাবতলীতে থাকে, ঝুট কাপড়ের ব্যবসা করত। কিন্তু পড়েছে ডাক্তারি, করত ঝুট কাপড়ের ব্যবসা। ঝুট কাপড়ের ব্যবসা করতে গিয়ে অমুক সন্ত্রাসী, তমুক সন্ত্রাসীর লালন পালন, সেখানে লস খাওয়া, পার্টনারের টাকা মেরে দেওয়া। এরপরে সে চামচামি করলো হচ্ছে আপনার আনিসুল হকের। আনিসুল হকের সাথে, সাথে থাকে। আনিসুল হকের একেবারে ছেলে বনে ছেলের মতো ব্যবহার। আনিসুল হকের সাথে থাকা অবস্থাতে আনিসুল হকের ওয়াইফকে নিয়ে চূড়ান্ত নোংরামি। রুবানা হক কয়টা প্রেম করেছে, রুবানা হক। অথচ আমরা কিন্তু এসব কিছুই জানি না। আমার কাছে এসে বলছে রুবানা হক কয়টা প্রেম করেছে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, "চাচা, ভাই আপনি আমার এগুলা বলেন।" "না, না এগুলা আসলে হইছে কি সমাজ তো দেখেছো, সমাজ কিভাবে উচ্ছন্নে গেছে। আমি অমুক সালে বিতর্ক করেছিলাম।" আমি মনে, মনে বলতাম যে এই লোকটা এরকম সিক মানে অসুস্থ একটা লোক। ধরেন আপনি মানে মানে আমি নিশ্চিত আজকে আমার এই ভিডিওটা যারা দেখছে, যারা ব্যক্তিগতভাবে চেনে, তারা এক বাক্যে স্বীকার করবে লোকটা না কোথাও ব্যক্তিগত আলোচনা হচ্ছে, অন্য একটা মানুষ সম্পর্কে আপনার ক্রমাগতভাবে বলছে, বলছে, বলছে। সে দাবি করছে যে আনিসুল হকের ওয়াইফের যে রুবানা হক তার ৭ টা ছিল আপনার বয়ফ্রেন্ড ছিল। আনিসুল হকের আগের ঘরের একটা ছেলে আছে নাফিস নাম। সেই নাফিস বাচ্চা একটা ছেলে, মানে ওর থেকে তো বাচ্চাই আসলে। সেই নাফিসকে নাকি তার মা মেয়ে সাপ্লাই দিত। এই কথাটা সে আমাকে বলে বেড়াচ্ছে। আমি তখন আমাকে এগুলো সে লিখছে। আমি তখন চিন্তা করতাম যে তাহলে আমার কথাও নিশ্চয়ই গিয়ে কোথাও বলবে। তাই তো হয়েছে। তার সাথে কিন্তু আমার যুদ্ধাঙ্গেই কিন্তু কোনো সম্পর্ক ছিল না কখনো। কেন হয়েছে জানেন? মজার ব্যাপার হচ্ছে তাকে আমি কিছু বলিওনি। আমি ফেসবুকে হরলিক্স নিয়ে লিখেছিলাম। আমি লিখেছিলাম হরলিক্স পাগলা। হরলিক্স পাগলা যে তার নিকনেম এইটা সেই বলে বেরিয়েছে। হ্যাঁ, আমাকে হরলিক্স পাগলা বলে। বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলে যে নিজুম মজুমদার আমাকে হরলিক্স পাগলা বলে। আমি নাকি হরলিক্স খাই শুধু। আমি নাকি হরলিক্স আসলে ঘটনাটা যেটা হয়েছে সে একটা প্রোগ্রাম করতো যেটার বিজ্ঞাপনটা দিয়েছিল হরলিক্স। এইজন্য ব্লগে তাকে হরলিক্স বলে ছেলেপেলেরা টিজ করতো। এটার একটা কারণ আছে। জাফর ইকবাল স্যারের উদ্যোগে একটা ড্রোন বানিয়েছিল সাস্টের ছেলেপেলেরা। ওরে বাবা! তার সেই ছেলেদের এই বাচ্চা, বাচ্চা ছেলেরা ড্রোন বানিয়েছে। সে বলে এগুলো নাকি মোস্তফা মার্কেট থেকে কিনতে পাওয়া যায় সিঙ্গাপুরে। এগুলো নাকি $20 দিয়েই পাওয়া যায়। আমি ধরে নিলাম যে $20 দিয়ে এগুলো কিনতে পাওয়া যায়। কিন্তু একটা হুম, ছেলে যে চেষ্টা করেছে, তার যে এই যে সামষ্টিক একটা চেষ্টা, এটাকে অ্যাপ্রিশিয়েট করবে না। ছোট, 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 ছোট বাচ্চাদের পিছনে লেগে আছে।
দিনের পর দিন তাকে ট্রল করলো। ব্লগে তার নাম দেওয়া হলো ড্রোন তুষার, ড্রোন না কিন্তু, ফাইজলামি করে তার নাম দেওয়া হলো ড্রোন তুষার। তো আপনার মতিকণ্ঠ নামে একটা স্যাটার পত্রিকা ছিল, সেই মতিকণ্ঠে প্রায় তাকে নিয়ে লেখালেখি হতো। সে করেছে কি, গণজাগরণ মঞ্চের সময় এই শিবিরের টাকা খেয়ে সেই গণজাগরণ মঞ্চে এসেছে বিরাট বড় নেতা সাজার জন্য। সেখানে ছেলে পেলে তাকে ঘাড়ে টারে ধাক্কা দিয়ে প্রথম কয়েকদিন রেখেছিল, পরে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছে। সে গিয়ে করলো কি, পরে দেখা গেল ইসলামী ব্যাংক ছিল, জামাতের ব্যাংক ছিল, ওই জামাতের টাকা খেয়ে সে সেখানে উপস্থাপনা করে বেড়াচ্ছে। তখন আমরা বলা শুরু করলাম যে দেখেছেন, আমরা যে আগেই তাকে সন্দেহ করেছি যে এ ছিল শিবিরের এজেন্ট, শিবিরের হয়ে কাজ করে। আপনি কখনো দেখেছেন ও শিবিরকে নিয়ে লেখে? সারাটা বছর জুড়ে আওয়ামী লীগকে নিয়ে লিখেছে, সারাটা বছর। গ্যাসলাইটিং বলে একটা শব্দ আছে, সারাটা ক্ষণ আওয়ামী লীগকে নোংরা ভাষাতে, প্রধানমন্ত্রীকে যা তা না সে বলেছে। যে লোকটা সারাক্ষণ আওয়ামী লীগকে গালিগালাজ করেছে, সেই লোকটা আবার আমাকে বলছে আমি নাকি আওয়ামী লীগের ক্ষতি করছি। অথচ আমরা যে কজন আছি, আপনি নিশ্চয়ই এটা জানেন, এরকম একটা দুর্যোগ মুহূর্তে আমরা বলছি, আমরা এই দলটার কথা বলছি, আমাদেরকে পছন্দ করবে না ওর মতো শিবিরের ছেলেরা, ওর মতো হোদল কুতকুত গুলো আমাদেরকে অপছন্দ করবে, ও আমাদেরকে ওই কারণে শিবিরের। তার জন্মের প্রবলেম আছে। যাক, এগুলো আমি বলতে চাই না, কিন্তু আজকে আমি টিভির সামনে মনে হয় বলছি। ওর কিন্তু আপনি জানেন যে ওর বাবাকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধারা, এটা জানেন? না, না, আমি জানি না। ওর ওর বাবাকে কিন্তু মুক্তিযুদ্ধের সময় মেরে ফেলা হয়েছে। আচ্ছা। তার বাবার সাথে সম্পর্ক ছিল, তার মার সাথে সম্পর্ক ছিল তার চাচার। পরবর্তী সময় তার চাচার সাথে তার মার বিয়ে হয়। আজকে টিভিতে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। ওর বাপকে একটু জিজ্ঞেস করেন তো আপনারা, যে তুষার তোমার বাবাকে, তোমার বাবার পরিচয়টা একটু বলো তো। বাবার নাম মনে হয় জানে না। তার চাচা কিন্তু, তার চাচাকে সে কিন্তু পরবর্তী সময় তার মাকে বিয়ে করেছে। মুক্তিযুদ্ধের সময় কাকে মেরে ফেলেছে? মুক্তিযোদ্ধারা ওকে মেরে ফেলেছে, তার বাবাকে। কোন ফ্যামিলি থেকে এসেছে? রেসিডেন্সিয়ালে চুরি করে ধরা পড়েছে। মান্নান স্যার প্রায় বলতো এই তুষারের মতো চোর হইছে। ওই মান্নান স্যার আমাদের ছিলেন ধর্মপড়া, তো মান্নান স্যার বলতো, আজকে মান্নান স্যার জীবিত থাকলে স্যারকে ডেকে একটু রেকর্ড করে আনতাম আর কি। স্যার বলেন, আমরা অনেক পরে ওরা জেনেছি দুজনে এগুলা। কি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট ছিলেন? আপনারা রেসিডেন্সিয়াল, দুজনে ও কি আমার অনেক আগে, তুষার আমার অনেক আগে পাশ করেছে। ধান্দাবাজি আর ধান্দাবাজি, সেখানে আব্দুল্লাহ আবু সাইদকে ধরে নিয়ে আসতো, সেখানেও নানান ধরনের ধান্দাবাজি। সে বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছে, ডিবেটিং করেছে, কিছু না, প্রত্যেকটা জায়গাতে গিয়ে সে এই গ্রুপিং, ধরেন ডিবেটিং ক্লাব করবে, সেখানে গ্রুপিং, সেখানে জামাতের ছেলে, শিবিরের ছেলে, তার পছন্দ অনুযায়ী ঢুকায়, সেখানে তাকে লাথি দিয়ে অরোয়া থেকে একটা পর্যায়ে বের করে দেওয়া হয়েছে। তাকে যেইখানে যাবে, যেই জায়গাতে ঢুকবে, সেই জায়গাতে সেই নোংরা গ্রুপিংটা করবে। না, উনি তো ডাক্তারি, বন্ধু সে সভা, নাকি প্রথম আলোর বন্ধু সভায় ছিলেন, নাগরিক টিভিতে ছিলেন, শোনেন, উনি আমি একজন আমি চিকিৎসক। নাগরিক টিভির কথাতে আসছি। নাগরিক টিভিতে সে সে বলছে, কদিন আগে সে বলা শুরু করলো যে ইমপ্রেস টেলিফিল্ম থেকে সে 50 লক্ষ টাকা পাবে। সে 50 লক্ষ টাকা নাকি তাদের কাছ থেকে পায়। কত বিষেধাগার সে করলো, আমাকে অনেকবার বলেছে, হ্যাঁ সাগর সাগর সাহেব খারাপ, এই খারাপ, শাইক সিরাপ খারাপ, দুনিয়ার কথাবার্তা। 5ই আগস্টের পরে সে গিয়ে ওইখানে বিরাট বড় প্রোগ্রাম করছে, একটা দুমুখো সাপ। এরপরে সে নাগরিক টিভিতে রুবান হককে চাপ দেওয়া শুরু করলো, সেখানে সে টাকা পায়, টাকা তাকে দিতে হবে। আনিসুল হকের সাথে সে ছিল, আনিসুল হক তাকে স্নেহ করতো, সে সেখানে দাবি করে বসলো নাগরিক টিভি তার। একটা পর্যায়ে সে ইভ্যালি রাসেলকে আপনার চাপ দেওয়া শুরু করলো। আমার কাছে সব তথ্য আছে। সে ইভ্যালি রাসেলকে নিয়ে সারাটা ক্ষণ নোংরা কথাবার্তা, সারাটা ক্ষণ নোংরা কথাবার্তা। পরে রাসেল আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। রাসেলের রাজনৈতিক জীবন, রাসেলের আদর্শ, রাসেল কি ব্যবসা করেছে, রিগার্ডলেস অফ দ্যাট, ও আমার একসাথে বড় হয়েছি। ইভ্যালির রাসেল, ইভ্যালির প্রত্যেকটা যারা কাস্টমার আছে, ক্লায়েন্টরা জানে যে আমি রাসেলের জন্য কিভাবে লড়াই করেছি। এবং আমি নিশ্চিত যে আমার রাজনৈতিক জীবন যাপন ছাপিয়ে ইভ্যালির যারা আছে তারা অ্যাটলিস্ট এই একটা কথা এক বাক্যে স্বীকার করবে যে নিজুম ভাই ইভ্যালির জন্য করেছে। এই রাসেলকে সে সারাদিন গালিগালাজ করতো। ওই সময়টাতে আমি তার উপরে চড়াও হয়েছিলাম, আরে কি ভাই, আপনি আপনার স্কুলের ছোট ভাইকে নিয়ে এইসব আর ভাষা কি, ধান্দাবাজ, চোর। রাসেলকে প্রতিটা দিন তার ওয়াইফকে নিয়ে, রাসেলকে নিয়ে, রাসেলের একটা ছেলে ছিল, তাকে নিয়ে নোংরা কথাবার্তা সারাটা ক্ষণ। অথচ গণভবনে গিয়ে সে তার ছেলে সুদ্ধা আপনার চেয়ার চুরি করে নিয়ে আসলো, ফুলের টপ চুরি করে নিয়ে আসলো। চিন্তা করা যায়? সুতরাং এই যে এই লোকটাকে, তখন আমার সাথে তো তার বয়সের একটা বড় পার্থক্য আছে, আমি তার থেকে বয়সও ছোট। একটা লোক ঠিক কোন লেভেলের লাইফলেস হলে সে তার জুনিয়র স্কুলের, তার স্কুলের কত জুনিয়র, তার তার সম্পর্কে সে মিডিয়াতে এসব কথাবার্তা বলে। মানে স্বাভাবিক আমরা কি করি, আমাদের যদি ছোট ভাই হয় তাহলে আমরা তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি, এটা আমরা সর্ট আউট করি। কতটুকু লাইফলেস, কতটুকু সে মানে কতটুকু ফার্স্ট্রেটেড, কতটুকু একটা স্যাডিস্ট, সে
নাগরিক টিভির রুবানা হককে নিয়ে নোংরামো করে, তার ছেলেকে নিয়ে নোংরামো করে, ইমপ্রেসকে নিয়ে নোংরামো করে, সেই ইভ্যালিকে নিয়ে নোংরামো করে, সে কোনো জায়গাতে বসলে সেখানে নোংরামো করে, রেসিডেন্সিয়ালের এই গ্রুপ নিয়ে নোংরামি, ওই গ্রুপ নিয়ে নোংরামি, মানে যেইখানে যাবে সেই জায়গাটাকে একটা গান্ধা করে দেয়। একটা একটা পিওর সাইকোপ্যাথ। এখন সে বলছে আমি নাকি আওয়ামী লীগের ক্ষতি করছি। আরে বেটা, আওয়ামী লীগের যদি আমি ক্ষতি করি এইটা বুঝবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমি আওয়ামী লীগ করি, আমার বাপ আওয়ামী লীগ করতো, আমার দাদা আওয়ামী লীগ করতো। আমি আপনাকে এই এই জিনিসটা তো আমি আপনাদেরকে প্রায় মনে হয় দেখিয়েছি, আবারও একটু দেখাই, এটা আমি দেখাতে খুবই প্রাউড ফিল করি। সেটা হচ্ছে আমার আব্বার 30 পয়সা চাঁদা দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্য পদ, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন তো না? কাঞ্চনপুরে, হুম হুম নোয়াখালী, হুম রামগঞ্জে হুম আমার বাবা হুম। সেই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের। আব্বার বয়স আজকে 84। আমাকে আওয়ামী লীগ শেখায়? কে শেখায়? এই রাজাকারের বাচ্চা যার বাপকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে, সে আমাকে আওয়ামী লীগ শেখায়? আওয়ামী লীগকে নিয়ে যদি আমার কোনো কথা বা বক্তব্য, সেটা আমাদের সভানেত্রী বুঝবেন, আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝবেন। এই এই রাজাকারের বাচ্চা কে? সে ইসলামী ব্যাংকের প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম করে, সে গণজাগরণ মঞ্চের মধ্যে ঝামেলা তৈরি করে। এই সাইকোপ্যাথ কে? হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেদিন বলবে যে নিজুম ভাই আপনি ঠিক বলতেছেন না, সেদিন বলবো, সেদিন বুঝবো ঠিক বলতেছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলুক তো, এই দলটার জন্য আমরা তো অসংখ্য মানুষ পরিশ্রম করছে, তার মধ্যে আমি ছোট্ট একটা বালুকণা মাত্র। আমার পিছনে কেন লেগেছে? নাহিদ রেন্সের পিছনে লেগেছে। নাহিদ দিনের পর দিন এই দলের জন্য কাজ করেছে, দিনের পর দিন। নাহিদের সাথে অন্য অনেকের সম্পর্ক খারাপ হতে পারে, এটা হতে পারে, কিন্তু নাহিদ তো আওয়ামী লীগের জন্য কাজ করছে। সে নাহিদকে ছাড়েনি। নাহিদ আমাদেরও কত ছোট একটা ছেলে, মানে কাউকে ছাড়বে না সে, কাউকে ছাড়বে না। কারণ কি জানেন? ওর জীবনে কোনো কিছু পাওয়া হয় নাই। দেখবেন খালি বলে যে আমি বিতর্ক করেছি, এখন ইচ্ছা করে বলতে যে অনেক বড় জিনিস ছিঁড়ে ফেলছে। পড়ালেখা করেছে, নিজেকে ডাক্তার বলে, ডাক্তারি প্র্যাকটিস বাদ দিয়ে করেছে ঝুট কাপড়ের ব্যবসা। এখন এসেছে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে টকশোর ভিতরে নোংরামো করার জন্য। ওর বয়স আর আমার বয়স যায়? সে পাশ করেছে কোন 80 সাল না 82 সালে, আমি পাশ করেছি কবে? যায় ওর সাথে আমার? বলেন দেখি, মানে তার সাথে কোন দ্বন্দ্বটা লেভেল? কি জন্য, কি কারণে? সুতরাং না, মানে এটার কারণটা দেখেন। শুভেচ্ছা নামে একটা প্রোগ্রাম করতো, পুরা বিটিভির ইতিহাসে এত বাজে প্রোগ্রাম আর কখনো হয়নি। হাতটা নাড়িয়ে শুভেচ্ছা, আমরা বিশ্বাস করেন আমার বোনরা আপনারা সবাই হাসাহাসি করতো, যে সবাই বলতো যে মোট কাটা আসছে। মানে সরি টু সে, মানে আমি শুনতাম বন্ধু বান্ধবরা বলতো, মানে এত একটা মানে সবখানে পণ্ডিতি করবে। সাইকোপ্যাথ একটা রাজাকারের ছেলের কাছে আপনি কি আশা করতে পারেন, যার কোনো পিতৃ পরিচয় নাই? উনি তো চাচা বিয়ে আপনাকে করে নিয়ে গেছে সাইকোপ্যাথ। মাকে, বড় হয়েছে এতিমখানার মতো কোথায় যেন বড় হয়েছে, তার নাই পিতৃ পরিচয়, ছেলে একটা নিয়ে ফাইট করছে, বউ ছেড়ে চলে গেছে অন্যের ওয়াইফকে নিয়ে। দেখেন, আনিসুল হক তাকে পুত্রের মতো আদর করতো, পুত্রের মতো। তাহলে রুবানা হক তার কি মার মতো হওয়ার কথা না? সে রুবানা হক নাকি 7টা প্রেম করে, এগুলো আমাকে বলে বেড়াতো। আপনি বোঝেন কতটুকু স্যাডিস্ট? মানে মার মতো আপনি একটা ক্যারেক্টারকে নিয়ে নোংরামো করতো। তো যে তার মার মতো একটা ফিগারকে নিয়ে নোংরামো করতে পারে, সে আমাকে নিয়ে তো বলবেই। কালকে একজন আমাকে ভিডিওটা পাঠিয়েছে, আমি ভিডিওটা কিছুক্ষণ দেখে আমার আমার জাস্ট মনে পড়ে গেল। আমি বললাম যে ওয়েল, এটাই তো হওয়ার কথা ছিল আসলে। উনি তো এই আর নাগরিক কি। টিভিতে ছিলেন, রুবানা হক, বা উনি তো নাগরিক টিভিতে তাকে ছিলেন। লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাকে লাথি জি। দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে সে করতো কি? প্রডিউসারের সাথে সমস্যা, সেখানকার টাকা মারা, একটা প্রোগ্রামের কথা বলে সেই প্রোগ্রামের ওভার ভাউচিং করা, ওভার প্রাইসিং করা, সেখান থেকে টাকা মারা। এইটার মধ্যে সে সেই সব বোঝে। সে একটাই কথা, আমি বিতর্ক করছি, আমি বিতর্ক করছি, আমি এইটা করতে পারবো, আমি এইটা এই প্রোগ্রামে আমি সেরা, এটা আমি করবো, সবকিছু তার মতো। সেখানে সে জামাতিপনা করতে চেয়েছে, করতে দেয়নি। তারা বলেছে তারা নিরপেক্ষ করবে, তারা তাদের মতো করে করবে। সো এই এই হচ্ছে ঘটনা আসলে। এই দেখেন, আচ্ছা, ঠিক আছে। কখনো বিএনপি, কখনো বৈষম্য, কখনো বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, কখনো আওয়ামী লীগের নামে নোংরামো। মানে তার জীবনটা, মানে আপনি খালি ওর দিকে তাকান তো, ওর আসলে জীবনের অর্জনটা কি? ও কিসের জন্য, ও কি, ওর জীবনের অর্জনটা কি? আপনি আমার এই সামান্য ক্ষুদ্র জীবন আর তাকে, তার এই 60 বছরের জীবনটাকে আপনি একটু মেলান তো, দাঁড়ানোর মতো যোগ্যতা তো তার নাই। কোনো যোগ্যতা ওর আছে? কাকে নিয়ে আপনার কথা বলবো বলেন? একটা ট্র্যাশ, লাইফলেস একটা ট্র্যাশ। সুতরাং তাকে নিয়ে আমি আর অনেক কিছু বলেছি, এরপরে আর আসলে তাকে নিয়ে কিছু বলার, একটা স্যাডিস্ট, সাইকোপ্যাথ।
ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা যাক, আপনি আপনার বক্তব্য বলেছেন। আব্দুল তুষার আপনাকে নিয়েও বেশ কিছু কথা বলেছেন। আপনি যেহেতু এই অনুষ্ঠান থেকে বলেছিলেন, সেটা জবাব তিনি দিয়েছেন। তো আমাদেরও একটা দায়িত্ব ছিল যে আপনি এই ব্যাপারে কিছু বলবেন কিনা, আপনি বলেছেন। যাই হোক, আমরা এবার কি মানবাধিকার কমিশনের রিপোর্টে যেতে পারি? জাতিসংঘ মানবাধিকার কমিশন। মানবাধিকার রিপোর্টের ব্যাপারটা সম্পর্কে আপনাকে আমি একটা গল্প বলি। এই গল্পটা জি। মনে হয় সেই অল। আজকে সকালবেলাতে আজকে সকালবেলায় আমাকে গাজীপুরের খুবই নামকরা একজন রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম, তার মা আপনি জানেন যে বর্তমান মেয়র গাজীপুরের, জাহাঙ্গীর ভাই আজকে আমার সাথে জাহাঙ্গীর ভাই একটা দীর্ঘ আলাপ হয়। আমি আমি তো ধরেন ওকালতি করি, বুঝি তো যে একটা মানুষ যখন ফ্যাক্ট বলছে সে ফ্যাক্টের ভেতরে রং রাইট এগুলো তো বোঝার ক্ষমতা আমার আছে, কিছুটা হলেও আছে, ধরতে পারবেন না। গ্রামের রাজনীতি আরেকটা কথা বলেছে, দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ দিন মজুর জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, সেটা বলবেন। আমরা মানবাধিকার কমিশনের রিপোর্টটার কথা একটু শুনে আসি। বলছি জি, গ্রামের বলছি রাজনীতি, আপনাকে ধন্যবাদ। আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনার আহ, তো যেটা যেটা হলো কাহিনী সেটা হলো যে জাহাঙ্গীর ভাই আমাকে ফোন দিলেন। জাহাঙ্গীর ভাই বললো যে নিঝুম ভাই, আমি এই জাতিসংঘের রিপোর্টে আমাকে নিয়ে কথা বলা হচ্ছে, আমি নাকি সেখানে গোলাগুলি করেছি। তো তিনি আমাকে একটা কথা বললেন যে 19শে জুলাই একটা সমাবেশ হওয়ার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, সেটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর ভাইকে বলে যে তুমি একটু আমার সাথে এসে দেখা করো। দেখা করতে বলেছেন, তো তিনি দেখা করতে যাচ্ছিলেন গাজীপুর থেকে ঢাকাতে। উনার সাথে বেশ কিছু মোটরসাইকেল আরোহী ছিলেন, উনার নেতা কর্মীরা ছিলেন। তো যাওয়ার পথে উত্তরাতে এসে তিনি অনেক তরুণরা তাকে ঘিরে ধরে সেলফি টেলফি তোলে। জাহাঙ্গীর ভাই ওখানে, ওরাও সমাবেশ সমাবেশ করেছিল, বাট ওরা কোনো ঝামেলা করেনি প্রথম দিকে। আমাকে জাহাঙ্গীর ভাই এটা বলেছে যে এরকম একটা অবস্থাতেও তার সাথে ছবি তুলেছে, ভালো কথা। এটা কি হঠাৎ জুলাইতে? করে জুলাইতে? 19শে জুলাই, 19শে জুলাই 19 আচ্ছা, 2024। আচ্ছা। তো তারা যখন হ্যান্ডশেক ট্যাকশেক করছে ছাত্রদের সাথে, সাধারণ যারা ছাত্ররা আছে তাদের সাথে করছে, হঠাৎ করে একটা ঢিলের মতো এসে তার গায়ে পড়ে। সে তখন সেটাকে সে ঢিল মনে করেছিল আসলে প্রথমে। ঢিল তা সে বুঝতে পারছে না কোত্থেকে আসলো। হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ ওর কানের পাশ দিয়ে, বা কানের পাশ দিয়ে গেল বললো, কানের পাশ দিয়ে একদম একদম পুরো করে তার, তাকা দেখলো যে তার মাথা পুরো রক্তে জবজবা হয়ে গেছে, আর তার নেতাকর্মীদের গায়ে লেগেছে। ওরা তখন বুঝতে পারলো যে তাকে গুলি করা হয়েছে, এবং উনি এটা বলছে যে এটা জামাতের ছেলেপেলেই করছে, এটা পরে তারা ফাইন্ড আউট করেছে। উনারা দৌড় দিয়ে যেটা করলেন, ওই নির্মাণাধীন একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গেলেন। নির্মাণাধীন বিল্ডিং এর ভিতরে ঢুকলো, তার সাথে যারা ছেলেপেলেরা ছিল তারা মানে বিভিন্ন জায়গাতে শেল্টার নিয়েছে এখানে। তো জাহাঙ্গীর ভাই করলেন কি, 3 তলা বা 4 তলাতে ওই নির্মাণাধীন বিল্ডিং এর মধ্যে রুম, না না পুরোটাই নির্মাণাধীন ছিল না, ওই বিল্ডিং এর ভিতরে একটা, আমি আসলে এই জায়গাটা একটু গুলিয়ে ফেলেছি, যেটা নির্মাণাধীন মনে ছিল না, একটা বিল্ডিং এ ঢুকেছে। ওই বিল্ডিং এর কোনো একটা তলাতে গিয়ে তিনি একটা বাথরুমের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। এইদিকে ওই জামাতের ছেলেপেলেরা, মানে ওই যারা ওই ছাত্র যারা, তারা জাহাঙ্গীর ভাইকে খোঁজার জন্য পুরো পাগলের মতো হয়ে গেল। উনি শুনতে পাচ্ছেন যে তারা এই বিল্ডিংটা, ওরা ক্রমাগত তাদের শব্দ তার কানের কাছে আরো বেশি আসছিল। তিনি বুঝতে পারলে তারা কাছাকাছি চলে এসে, তিনি বলছেন তখন আমি দোয়া দরুদ পড়া শেষ করেছি, যে আমি বুঝতে পেরেছি যে আমার মৃত্যু সন্নিকটে, আমাকে বাথরুমে পেয়ে গেল। উনি করলেন কি, উনি যখন বাথরুমে যান, যাওয়ার আগে তিনি ওই রুমের যে চেয়ার টেবিল গুলো আছে এগুলাকে তিনি ফেলে টেলে দেন। দেখে মনে হতে পারে যে এইখানে ভাঙচুর হয়েছে, এখানে কোনো লোকজন নেই, সো কেউ আসলেও প্রথম দেখাতে দেখবে আর এগুলো তো সব এমনি ভাঙচুর হয়েছে, এখানে ওকে পাওয়া যাবে না। তো রুমে তার সে যে রুমের বাথরুমে ছিল সেই রুমে ওই খুনে জঙ্গিরা আসে। আসার পরে একজন বলছে যে না রে এখানে নাই, বাথরুমটা তারা চেক করেনি, কোনো এক কারণে বাথরুমটা চেক করেনি, চলে গেল তারা। এদিকে ঢাকা থেকে তাকে ফোন দেওয়া হচ্ছে, কিন্তু ফোন তো সে রিসিভও করতে পারছে না। তারপরও খুবই ফিস করে কথা বলছে, টেক্সট করছে যে এরকম এরকম বন্দি। এক সময় তার অবস্থান লোকেট করতে পারলো। আরো লম্বা স্টোরি ছিল, আমি একটু সংক্ষেপেই বলে ফেলি। তো একটা পর্যায়ে তাকে রক্ষা করলো, এবং রক্ষা করার পর তাকে সিএমএইচ নিয়ে যাওয়া হলো। তার 22টা সেলাই লাগে তার মাথাতে। এর মধ্যে তাকে খুঁজতে গেল জুয়েল নামে তার এক সহকারী। ওই ছাত্ররা বা জামাত শিবিরের জঙ্গিরা ওই জুয়েলকে মেরে, আপনার একটা ছবি নিশ্চয়ই দেখেছেন যে তাকে ঝুলিয়ে দিয়েছে জাহাঙ্গীর আলমের এক সহকারীকে। এটা কিন্তু 19শে জুলাইয়ের ঘটনা। তাহলে তখনও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে এইভাবে খুন করা হয়েছে। তবে আমাকে জাহাঙ্গীর ভাই একটা কথা বললেন যে নিঝুম ভাই, আমার মাথার ভিতরে এখনো 22টা সেলাইয়ের দাগ, আমার কানের লতি ঘেঁষে গুলি যায়, মাইর খেলাম, মাথায় ইট পড়লো,
আর আমাকে এই রিপোর্টের ভিতরে বলছে আমি নাকি ছাত্রদেরকে গুলি করেছি। বলে আমি যদি গুলি করি, ওইখানে অনেক সিসিটিভি ফুটেজ আছে, আনেন। চ্যালেঞ্জ দিয়েছে, বলেছে আমার সাথে যদি একটু কথা বলতো ভাই, তাহলেও নিজের মনকে একটা প্রবোধ দিতে পারতাম যে আমার সাথে কথা বলেছে, একটা রিপোর্ট লেগেছে। বলে ভাই মাইর খাইলাম আমি, আমার সহকারীকে মেরে ঝুলা রাখলো, সেটা নিয়ে একটা ওয়ার্ড নাই। বলা হচ্ছে আমি খুন করেছি। বলে এই যে আমার সহকারীকে ঝুলা রাখলো, তাহলে ও কি আজীবন আনসাং হিরো হয়ে থাকবে? শুধুমাত্র আওয়ামী লীগ করতো আর আমার সাথে থাকতো এই কারণে? বুঝতে পারছেন? সো আমি তাহলে আপনাকে এই মানে রিপোর্ট নিয়ে যে আলাপ করব, জাতিসংঘের রিপোর্টে জাহাঙ্গীর সাহেবের কথা আছে, মানে এই জাহাঙ্গীর কথাকে সাহেবের কথা উল্লেখ বলা করেছে। হচ্ছে, হ্যাঁ জাহাঙ্গীর সাহেবের কথা বলা হচ্ছে, জাহাঙ্গীর সাহেব তার ছাত্র দলবল নিয়ে এখানে নৈরাজ্য করেছে, গুলি করেছে। আচ্ছা 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 তো আচ্ছা উনি আচ্ছা। খুব উনি উনি মানে উনি আমাকে ফোন করে আজকে বললেন আসলে। তো আমি তখন খুব অবাক হলাম। আমি বললাম যে ভাই সিরিয়াসলি আমি কিন্তু আপনার এই পুরো হোল অ্যাকাউন্টটা জানতাম। এটা আমি জানি যে আপনার সহকারী কিরকম মেরেছে, মেরে ঝুলিয়ে রেখেছে, বাট দ্য হোল ফ্যাক্ট আমার জানা ছিল না। তো তিনি আজকে আমাকে একটা দীর্ঘ সময় গল্পটা বললেন। তো বললেন যে নিজে, তারপর আরো রাজনৈতিক অনেক আলাপ টালাপ হলো। তো আমি যখন স্টোরিটা জানলাম, দেখেন জাহাঙ্গীর সাহেবের রাজনৈতিক প্রতিপক্ষ আপনি হতে পারেন, জাহাঙ্গীর সাহেবকে আপনি অপছন্দ করতে পারেন, পলিটিক্যাল নেতা, পছন্দ অপছন্দ থাকবেই। কিন্তু একটা মানুষকে যিনি ভিকটিম, তাকে আপনি অ্যাটাকার বানিয়ে দিলেন। মানে অদ্ভুত একটা ব্যাপার না? তিনি হুম বলেছেন দেখেন হুম ভাই আওয়ামী লীগের সাথেও তো আমার অনেক প্রবলেম ছিল। আওয়ামী লীগ আমলে আমাকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে আমি বহিষ্কৃত। তখন তো ভাই আমি আওয়ামী লীগেরও কেউ না। তারপরেও আমার দলের সভানেত্রীর প্রতি আমার আনুগত্য আছে, দলের প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে, আমার দলের প্রতি টানও আছে। সো আমাকে বের করেছে, সেটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত, ওগুলো আমি ডিল করছি। কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমি তো কোনো ভাই অন্যায় করিনি। আমি আমার ছেলে পেলেদেরকে সাথে নিয়ে ঢাকা যাচ্ছিলাম, ঢাকা যাওয়ার পথে ওইখানে ছেলে পেলেদেরকে দেখে একসাথে দাঁড়ালাম, সেলফি তুললাম, কথাবার্তা বললাম, হ্যান্ডশেক করলাম, চলে যাব। ওই সময় গুলি শুরু হলো, মাথায় ইট পড়া শুরু হলো। বলে আমি যে স্টোরিটা বললাম, আপনারা সেখানে ওই চৌরাস্তা যে জায়গাতে আলাপ করেছে সিসিটিভি ফুটেজটা দেখেন। আমি তো 100% সে কনফিডেন্ট নিয়ে বলছে। বলে ভাই আমি নৈরাজ্য যে করবো, সে সুযোগ পেলাম কোথায় বলেন? করার চান্সটা পেলাম কোথায়, যদি আমি করতেও চাইতাম? মানে উনি বলছেন উনি করেনই নাই। বলে আমাকে তো একটা ভাই করতে হবে, দেন আপনি আমাকে বলবেন। সুতরাং একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আছি আমরা। এই রিপোর্টটা যদি কোনো মানুষ পড়েন, তাহলে তার প্রথম প্রশ্ন এখন আসবে, আচ্ছা জামাত শিবির দাবি করছে যে এই রিপোর্টটা তারা হেল্প করেছে, হুম এবং হুম তারা হুম এটা বলেছে যে স্টেক হোল্ডারদের ভাষ্য নিয়েছে। এখন এই স্টেক হোল্ডার কারা? ওই জামাত বলছে, জামাত শিবির, বিএনপি, এই বৈষম্যের ছেলেপেলেরা, হিজবুত তাহারির, তারপরে হচ্ছে যে বাম দলগুলো আছে, জোনাইস সাকি আছে, তারপরে হলো যে এই গণ অধিকার পরিষদ, যেগুলো ধরেন 5-10টা ভোটও নাই বিএনপি ছাড়া। জামাতের হয়তো বা কিছু ভোট আছে, বিএনপি কিছু ভোট আছে, বাকিগুলো কোনো ভোটই নেই। সো এরা আপনার জাতিসংঘের কাছে রিপোর্ট দিচ্ছে, বলছে কার সাথে আলাপ করেছে। এই যে পুলিশ হাজার হাজার পুলিশ মারলো, একটা ছবি এই রিপোর্টের ভিতরে নাই। আমি এই রিপোর্টটা পড়েছি। এই রিপোর্টটা পড়ার পরে যেমন আমি আপনাকে বলতে পারি, এটা 66 নাম্বার প্যারাটাকে আমি রেফার করতে পারি। 66 নাম্বার প্যারা, আমি আপনাকে ছোট ছোট কাহিনী বলে 13 নম্বর পেজে যদি কেউ যায় আর কি, তাহলে সে দেখবে সেখানে বলছে যে আবু সাইদের মামলাটা কিন্তু এখন পেন্ডিং। এটা কিন্তু কোর্টে এটার মামলা চলছে, এটা তদন্ত, রিপোর্ট পরে হবে। হুম হুম। আবু সাইদের এই ঘটনাটাতে বলছে যে আবু সাইদকে শটগান দিয়ে গুলি করে মারা হয়েছে। তো জাতিসংঘ যদি কোর্ট হয়ে যায়, জাতিসংঘ যদি রায় দিয়ে দেয়, তাহলে কোর্ট কি করবে? আপনি আমাকে এই কথাটা বলেন। আচ্ছা, হুম হুম এখানে হুম বলছে হুম হুম। যে এখানে বলছে ডেসপাইট নট পোজিং অ্যান ইমিনেন্ট থ্রেট, মানে বলছে যে আবু সাইদকে শটগানের গুলিতে হত্যা করা হয়েছে, যদিও সে কোনো ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়নি। অথচ আমরা ভিডিওতে কি দেখলাম ইসমাইল ভাই? হ্যাঁ, দেখলাম যে আবু মারামারি। সাইদ একটা বিরাট লাঠি দিয়ে পিটাচ্ছে, পুলিশকে মারছে। হুম হুম হুম। তাই না? এটা আমরা দেখলাম না? হ্যাঁ, এটা দেখেছি দেখেছি। আলটিমেটলি ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো যে জামাত শিবির যখন বলছে যে এই রিপোর্ট আমরাই লিখেছি, আমরাই এটার হেল্প করেছি, তখন তো মনে হয় আপনার সমস্ত আলোচনা অর্থহীন। এই রিপোর্টের আসলে কোনো ধরনের, আমি অন্তত পক্ষে এইটার কোনো ধরনের ইফেক্ট আমি লিগাল সাইডে দেখতে পারি না। বাংলাদেশের যারা কোর্ট আছে তারা তো ধরেন ওইখানে আমাদের পক্ষে লয়ারকেই দাঁড়াতে দেয় না। আমরা এখন পর্যন্ত জানিই না আমাদের চার্জে কি আসছে। এখনো পর্যন্ত সভানেত্রী জানেই না তার বিরুদ্ধে কয়টা মামলা, কি অভিযোগ, ওনার কাছে কাগজপত্রই আসে নাই। মানে উইদাউট কমিউনিকেশন আপনি একটা মানুষের বিচার করে ফেলছেন, তাকে লয়ারকে দাঁড়াতে দিচ্ছেন না। লয়ারের বিরুদ্ধে আপনি মামলা করছেন, যে লয়ার দাঁড়াচ্ছে তার বিরুদ্ধেই মামলা, মার্ডার কেস।
তো আমি যদি কারো পক্ষে দাঁড়াই, আমার নামে যদি আপনি মার্ডার কেস দেন, তাহলে আপনি তাহলে আপনি আসলে কি আশা করতে পারেন? আমি একজন ধরেন বক্তা, টিভিতে কথা বলি, বুদ্ধিজীবী ক্যাটাগরিতে আমাকে ধরেন আপনি ফেলতে পারেন। আপনি যদি আমার ক্যাটাগরি ভাবেন, বা একটা পেশাজীবী হিসেবে ধরতে পারেন আমাকে। আমি রাজনৈতিক বিশ্লেষণ করি, আমার 5টা বই যেহেতু আছে, আপনি আমাকে ছোটখাটো একটা লেখকও বলতে পারেন। তো আমি আমার আম্মার চিকিৎসার জন্য চেন্নাইতে আমার নামে মামলা দিয়ে বসে আছি। আমি কি করেছি? আমার অপরাধ। আমি নাকি আপনার ওই মিরপুর 10 নম্বরে নাকি আমি অস্ত্র সহ গুলি করতে গেছি। ভাই, আমি চেন্নাই থেকে মিরপুরে গুলিটা করবো কেমনে? স্ট্রং অ্যালিবাই ডিফেন্স আছে আমার, এরপরও আমি অভিযুক্ত। ফাঁসি দিবে, একতরফা বিচার করে ফাঁসি দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আবার বলছে পারলে দেশে আয়। সো এই রিপোর্ট, এটা একটা ট্র্যাশ, ইটস নাথিং বাট এ ট্র্যাশ, জাস্ট ওয়েস্ট অফ মাই প্রিন্ট। আমার এই প্রিন্টারের থেকে 114টা পাতা প্রিন্টিং করেছি, আমার কালি কিছুটা খরচ হয়েছে, লস বলতে আমার এতটুকু, আর সময় যেটা দিয়েছি এটা হচ্ছে আমার লস। এই রিপোর্টের কোনো সারবত্তাই নাই। আচ্ছা এখানে আচ্ছা, তাহলে জি। আপনি এই রিপোর্টের 1 নম্বর পেজে, যদি আপনি রিপোর্টটা আপনার কাছে যদি থাকে, 1 নম্বর পেজে সূচিপত্র দেখবেন, লেখা আছে ইনসাইটেড ভায়োলেন্স বাই আর্মড আওয়ামী লীগ সাপোর্টার্স। দেখেন, আর্মড আওয়ামী লীগ সাপোর্টারকে নিয়ে আলাদা করে প্যারা লিখেছে। তাহলে বৈষম্য বিরোধী যারা, তারা কোনো ধরনের নৈরাজ্য করেনি, এনআরকি করেনি, তারা ভাঙচুর করেনি, তারা পুলিশকে মারেনি। চৌধুরী নাফিস, ওই যে নাফিস মোহাম্মদ আলম নামে একটা ছেলে, ডয়চে ভেলে যার সাক্ষাৎকার নিয়েছিল, সে নাকি র্যাবের মাধ্যমে অত্যাচারিত হয়েছে, টর্চার হয়েছে। যেই ছেলেটার 146 জিবি পর্ন উদ্ধার করেছে র্যাব, যার অনেকগুলো আমরা তখন দেখতে পেয়েছি, আমার কাছে প্রচুর এভিডেন্স ছিল, মেয়েদেরকে কিভাবে ধরে নিয়ে এসে টর্চার করে, কিভাবে সে মাদক বিক্রি করে। সেই ছেলেটা ফেসবুকে একটা বিশাল ছবি দিয়ে, তার রিভলভার দিয়ে দেখেছে, এই রিভলভার দিয়ে সে কিভাবে গুলি করেছে, এই রিভলভার দিয়ে সে কিভাবে পুলিশকে গুলি করেছে। এনায়েতপুরে 13টা পুলিশকে পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন পুলিশ ফাঁড়ি পুড়িয়েছে। সেগুলো নিয়ে একটা কথা এখানে নাই। মানে দীর্ঘ কোনো বিশ্লেষণই নাই। দায়সারা গোছের বলছে কি, যে হ্যাঁ, হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে, যদিও যারা অ্যাটাক করেছে তাদেরকে বিএনপি জামাতের কথা বলা হলেও তাদের আইডেন্টিটি নিশ্চিত নয়। আবার এক্সক্লুশন ক্লজ লাগিয়ে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আবার এইসব এক্সক্লুশন ক্লজ নাই। আওয়ামী লীগের লোকেরাই মেরেছে, আওয়ামী লীগের লোকেরাই করেছে, এগুলোই বলছে। তো বিএনপি আর জামাতের কথা আসলে তাদের আইডেন্টিটি নিশ্চিত নয়। আচ্ছা, আমি সবশেষে একটা প্রশ্ন শুধু আপনাকে বললি, সেটি হচ্ছে যে যে জুলাই আগস্ট 2024, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেই সময় সরকারের বাহিনী, যে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে বা অন্যরা, তারা কি সরকারের কথা শুনতে তখন বাধ্য? তাদের উপর যখন আক্রমণ করা হবে, তারা কি সেটি প্রতিহত করা বা সরকারকে সেভ করার চেষ্টা করবে না? এখানে সরকারকে সেফ না, মাথায় রাখতে হবে রাষ্ট্রকে সেফ। আপনি সরকার যদি রাষ্ট্র বলেন রাষ্ট্র তাহলে খুবই, রাষ্ট্রের উপরে আপনি, আজকে আমার আজকে আমার কথা হয়েছে আমাদের তৎকালীন র্যাবের আহ মহাপরিচালক সাহেবের সাথে আমার কথা হয়েছে। তো তিনি আমাকে একটা কথা বললেন যে, দেখেন ভাই, তিনি কিন্তু পেশাতে একজন, তিনি নিজেও আইনজীবী, ব্যারিস্টার। তিনি আমাকে বললেন যে, ভাই, আমার উপরে গুলি করছে, আমার অফিস পুড়িয়ে দিচ্ছে, আপনি আমার কিছু বলতে আমার পারবেন না? ও- আমি কিছু করতে পারবো না? এই কি কথা? তা আমার উপরে অ্যাটাক আসছে, আমাকে গুলি করছে, আমাকে লাঠি দিয়ে পেটাচ্ছে, আমার থানা পোড়াতে আসছে, আমাকে ইট পাটকে শুধু মেরেছে, আমাকে গুলি করেছে। তো আমি তাদেরকে পাল্টা আঘাত করতে পারবো না? আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব অ্যাট স্টেক। এই যে আপনার এই যে যারা প্রাথমিক বিদ্যালয়ের যে টিচাররা রাস্তায় নেমেছে, তাদের উপরে কি অত্যাচারটা করেছে দেখেছেন, কি লাঠিপেটা হুম করেছে। হুম হুম মুক্তিযোদ্ধা, দেখেছি। সেখানে অনেক আপনার লোকরা ছিল, শিক্ষকরা ছিল, বৃদ্ধ শিক্ষকরা ছিল, যারা মুক্তিযোদ্ধাও অনেকে ছিলেন, এসেছেন, মেরেছে। মুক্তিযোদ্ধাদেরকে মারছে, মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন ভেঙে দেওয়া হচ্ছে, হুম হুম রাষ্ট্রীয় মদদে বাড়িঘর ভাঙছে, ঐতিহাসিক 32 ভেঙে দিয়েছে। ঐতিহাসিক 32টা শুধু বঙ্গবন্ধুর বাসভবন ছিল? এটা ছিল একটা জাদুঘর, এটা ছিল মুক্তির সমস্ত কিছুর একটা অংশ। এটা ভাঙার পর পর পাকিস্তান স্ট্যাটাস দিয়েছে, পাকিস্তানের ডিফেন্স নামে যেই টুইটার আছে, টুইট করেছে, ফেসবুকে লিখেছে যে সেই ট্রেইটরদের সর্বশেষ আস্তানা ভেঙে দিয়েছি। দেখেছি। বাংলাদেশিদেরকে দিয়ে করে ফেললো, জি এই জি বাং পাকিদেরকে দিয়ে করে ফেললো। এই তো, জি জি। এই হচ্ছে ঘটনা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে অনেক মূল্যবান কমেন্টস করে সমৃদ্ধ করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে নিজু মজুমদার যে কথাটি সর্বশেষ বলেছেন যে কারো উপর, আমার উপর আক্রমণ আসলে আমি যদি প্রতিহত করতে না পারি বা প্রতিহত করার চেষ্টাও যদি করতে পারি, করলে আমি অপরাধী হয়ে যাবে। যেমন আমরা দেখেছি গাজীপুরে
যখন কমা মোজাম্মেল হক সাবেক মন্ত্রীর বাড়িতে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, সেখানে প্রতিহত করতে গিয়েছে, অনেকে বাধা দিয়েছে, সেই বাধাটা তাদের জন্য অপরাধ হয়ে গেছে, সেটা আমরা আর দেখতে বাধা কেন পেয়েছি। দিবে? বাধা জি। কেন দিবে? বাধা কেন দিবে? আপনাকে আপনাকে মারবে, আপনাকে মার সহ্য করতে হবে। আপনি মার সহ্য না করলেই আপনি ফ্যাসিবাদী। জি, জি, আমরা ওই যে বই মেলায় যেটি দেখেছি, যার যার বই স্টল বন্ধ করা হয়েছে তিনি মামলার আসামি হয়েছেন সম্ভবত। যার বন্ধ করা হচ্ছে সম্ভবত না তিনি মামলার আসামি। হুম। তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু তিনি মামলার আসামি। তিনি পুলিশের হেফাজতে, পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে তখনই তাকে নির্যাতন করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে শেষ পর্যন্ত।